এটা তো এটা আমি যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে একটা প্রতীকী ছবি কার ম্যাল্ড স্পিনিং এর, ঠিক আছে। তো ম্যাল্ড স্পিনিং এর এই যে ছবিটা দেখতেছো, এই টোটাল কার্যকলাপ সম্পাদিত হতে যে মেশিনটা লাগে, এই যে মেশিনটা লাগে, আমি তো শুধু ফাংশনটা দেখাইলাম, বা একটা 2 ডাইমেনশনাল একটা বলতে পারো একটা ফ্লোর মতো আর কি। হ্যাঁ, মেশিন কিভাবে হয়, কার থেকে কে আসে, কোথায় কখন যায়। কিন্তু এই যে মেশিনটা, এটা তুমি যখন ফ্যাক্টরিতে দেখবে, এটা প্রায় 4-5 তলা একটা বিল্ডিং এর সমান। হয়তো শুরু হবে, ফিডিংটা শুরু হবে একেবারে টপ ফ্লোর থেকে, 5 তলা থেকে ধরো ফিডিং শুরু, তো 5 তলা থেকে নামতে 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 হয়তো গ্রাউন্ড ফ্লোরে এসে ইয়ার্নটা ডেলিভারি হবে, ঠিক আছে। বিশাল ভার্টিক্যালি অনেক উঁচা আর কি। হ্যাঁ, কথাকে বুঝতে পারছি? তো এই কথাটা কিন্তু মাথায় রাখবা, এটা আবার তোমার অন্য কোনো একটা টপিক বোঝার জন্য কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তাহলে মেশিনটা কত তলা বিল্ডিংয়ের সমান বললাম? আনুমানিক 4-5 তলা বিল্ডিংয়ের সমান, যার ফিডিং শুরু হবে 5 তলা থেকে এবং নিচতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এসে ডেলিভারিটা সম্পন্ন হবে, ঠিক আছে। তো আমরা এটা বোঝার চেষ্টা করি। প্রথমে যেটা দিলাম এটাকে আমরা একটা হপার বলতে পারি বা একটা চেম্বার বলতে পারি, তোমরা এটাকে হপার লিখতে পারো বা এটা চেম্বার আর কি। হ্যাঁ, যেখানে আমি এই যে পলিমারের যে ভিসকাস ফ্লুইডটা আমরা বানাইছি আইদার মেল্টিং অথবা কোনো সলভেন্ট মিশনের মাধ্যমে, সেই ভিসকাস ফ্লুইডটা আমি এখানে ফিট করব। কথা কি বুঝে গেছে? সিম্পল। তো ভিসকাস ফ্লুইডটা ফিট করলে কি হবে? ফ্লুইডটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, ঠিক আছে না? তো এখন এটা যেহেতু ঘন ফ্লুইড, তাহলে এটার ভিসকোসিটি তো অনেক হাই। এটা কি খুব সহজে মুভমেন্ট করতে চাবে? নিজের ভারে যতটুক নামে ততটুক, কিন্তু নিজের ভারে যতটুক নামে ততটুক কিন্তু স্পিনারেটের ছিদ্রপথে বের হওয়ার জন্য যথেষ্ট না। স্পিনারেটের ছিদ্রপথে তোমরা দেখলা, ওয়েট স্পিনিংয়ে কিন্তু আরও অনেক বেশি ছিদ্র থাকে। ম্যাল্ড স্পিনিংতে মোটামুটি বড়, ওটাই 0.1 মিলিমিটার। তাহলে ওয়েট স্পিনিংটা কত? আরও অনেক ছোট। তো এত সরু ছিদ্রপথে কিন্তু নিজের ভারে বের হওয়ার পসিবিলিটি খুব কম। বের হবে, সেটা সময় সাপেক্ষ বিষয় আর কি। কিন্তু আমার তো ওই সময় সাপেক্ষ বিষয়ে অপেক্ষা করার মতো সময় নেই আমার কাছে। তো আমি যেটা করবো যে এক্সট্রুড করবো, সেই এক্সট্রুড করার জন্য আমি একটা পাম্প ইউজ করি। এটা হচ্ছে স্পিনিং পাম্প। তো আমি এই চেম্বারটা দেখাইছি দুইটাই ডিভাইস দ্বারা, যেটা একটা পাম্প। এই পাম্পটা এই হপার থেকে ভিসকাস যে ফ্লুইডটা থাকবে, সেই ফ্লুইডটাকে এই যে স্পিনারেট আছে, এটা হচ্ছে স্পিনারেট, এই স্পিনারেটের ছিদ্রপথে সজোরে নিক্ষেপ করবে। তো কতটা সজোরে নিক্ষেপ করেছে তার একটা নমুনা আমি তোমাদেরকে এখানে দিলাম, যে অনেক জোরে কিন্তু নিক্ষেপ করতে পারে। নিক্ষেপ করার পরে স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ফিলামেন্টের একটা একটা স্ট্র্যান্ড, একটা একটা ইন্ডিভিজুয়াল ফাইবার, তাই না? একটা একটা ইন্ডিভিজুয়াল ফাইবার। তো যেহেতু আমি এখন করতেছি ম্যাল্ড স্পিনিং, ম্যাল্ট, তাহলে কিন্তু আমি বুঝতেছি যে এই যে ভিসকাস ফ্লুইডটা বানাইছি, এটা কিন্তু আমি মেল্টিংয়ের মাধ্যমে বানাইছি। কথা কি বুঝতে পারছো? যেহেতু আমি ম্যাল্ট স্পিনিং করতেছি, তার মানে এখানে যে ফ্লুইডটা আছে বা ফাইবার ফর্মিং এর সাবস্টেন্সের যে ফ্লুইড, সেই ফ্লুইডটাকে আমি বানাইছি কিন্তু মেল্টিংয়ের মাধ্যমে। কথা বুঝা গেছে? বুঝা গেছে। এরপরে আমি এটাকে পাম্প দ্বারা স্পিনারেটের ছিদ্রপথে সজোরে নিক্ষেপ করলাম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইবার নামলো। কিন্তু এখনও তো ফাইবারগুলো নরম। নরম বলতে বুঝতে পারতেছো? সলিডিফিকেশন কিন্তু এখনো হয়নি। তো সলিডিফিকেশন করার জন্য আমি কি করব? ঠান্ডা বাতাস প্রবাহিত করবো। এই যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস প্রবাহিত করবো। ঠান্ডা বাতাস এগুলার গা ছুঁয়ে আবার এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তাহলে ঠান্ডা বাতাস যখন এটার গা ছুঁয়ে বের হবে, তখন কিন্তু সে এটাকে সলিডিফাই করে দিয়ে যাবে, ঠিক আছে? সলিডিফাই মানে বুঝতে হতো একটা মোল্টেন জিনিস, একটা যদি আমি যদি সহজ বাংলায় বলি, ধরো একটা গলিত জিনিস, সেটাকে ঠান্ডা করার জন্য কি, শক্ত করার জন্য কি ইউজ করি আমরা? ঠান্ডা কিছু ইউজ করি, ঠান্ডা পানিতে চুবাই দিই, নাহলে অন্য কোনো ঠান্ডার মাধ্যমে ইউজ করি। তো এখানেও ঠিক সেম জিনিস। এটা যেহেতু ডায়ামিটার খুব সূক্ষ্ম, এখানে আমরা যদি একটা বাতাস প্রবাহিত করি, তাহলে কিন্তু ফাইবারটা কনসিকুয়েন্টলি ওখানেই কিন্তু সলিডিফাই হয়ে যাবে। এবং একসাথে বের হওয়ার পরে যদি এখানে ধরো স্পিনারেটের ছিদ্র থাকে 50টা, তাহলে এখানে 50টা ফাইবার নামবে। এবং যতগুলোই ফাইবার নামুক না কেন, একটা স্পিনারেট থেকে আমরা জেনারেলি একটা সুতাই বের হয় একটা স্পিনারেট থেকে। তো আমি একটু পর্যন্ত ফাইবার ছিল, কিন্তু এখানে এসে এটা কি কনভার্ট হয়েছে? ইয়ার্ন। তো এখানে আমি সামান্য পরিমাণে একটা টুইস্টিং দিছি, টুইস্টিং করে আমি এটাকে ইয়ার্ন হিসেবে ওয়াইন্ডিং করে ফেলতেছি। আমি কিন্তু ফাইবার প্লাস ইয়ার্ন একসাথেই পাই যাচ্ছি। কথা বুঝতেছো? কথা কি বোঝা গেছে কিনা? তাহলে আমি ইয়ার্ন পাচ্ছি ঠিকই, কিন্তু আমি যদি চাই যে ফাইবার ফরম্যাটে রাখবো, তাও ভেরি মাচ পসিবল, সমস্যা নেই। আমি এটাকে ফাইবার ফরম্যাটেও রাখতে পারি, কিন্তু আমি যখন ইয়ার্ন ফরম্যাটে নিয়ে যাবো, তখন আমি সামান্য পরিমাণে কি দেবো? টুইস্টিং দেবো, তাই তো? কথা কি বোঝা গেছে? তো এই জন্য তোমরা যখন কোনো একটা ম্যানমেড টেক্সটাইল ফাইবার নিবা এবং সেটাকে তুমি যদি আনটুইস্ট করো, তখন কিন্তু তুমি বলতে পারবা যে এই ফাইবারটা বা এই ইয়ার্নটা যে মেশিন থেকে বানানো হয়েছে, ওই মেশিনের স্পিনারেটের ছিদ্র সংখ্যা কত, এটা তুমি গুনতে পারবা।
তুমি এটা দেখো ম্যানমেড ফাইবারকে আনটুইস্ট করলে তুমি ইন্ডিভিজুয়াল ফাইবারের স্ট্রেনগুলো পাবে। এখন সেগুলো যদি তুমি কাউন্ট করো তাহলে বুঝতে পারবো যে এখানে এতগুলো স্পিনারেট ছিল, মানে স্পিনারেটের মধ্যে ছিদ্র ছিল এতগুলো। কথা বোঝা গেছে? তাহলে জেনারেলি একটা স্পিনারেট থেকে আমরা একটা ইয়ার্নই পাচ্ছি। তো এখানে যদি 50টা ফাইবার থাকে তাহলে 50টা ফাইবার মিলে একটা ইয়ার্ন। তাহলে ফাইবারের ডায়ামিটার কত ছোট হবে চিন্তা করো। কথা কি বুঝতে পারছো? ইয়ার্নই তো একদম সামান্য ক্ষুদ্র, তাহলে ফাইবার কোন পর্যায়ের ক্ষুদ্র? আরও অনেক বেশি ক্ষুদ্র। কথা কি বোঝা গেছে? তাহলে ম্যাল্ট স্পিনিং আমরা কি বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি? তো এখানে ম্যাল্ট স্পিনিংয়ের সংশ্লিষ্ট বেশ কিছু কথাবার্তা আমি লিখছি, যেখানে কিছু কথা গুরুত্বপূর্ণ, কিছু কথা তুমি ফিচার হিসেবে ইউজ করতে পারবা, কিছু কথা তুমি অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারবা। যেমন আমি তোমাকে বলি, যেমন এগুলোকে তুমি বলতে পারো তার শর্ত, এই দুটো ভাগ করছে তার শর্ত, মানে ম্যাল্ট স্পিনিং আমি কাদেরকে করতে পারবো একটু খেয়াল করো। ম্যাল্ট স্পিনিং ওই সমস্ত পলিমারের জন্য ইউজ করা হয়, পলিমারের জন্য যেগুলোকে সেফলি মেল্ট করা যায় বা ইজিলি মেল্ট করা যায়। কথা কি বোঝা গেছে? সেফলি মেল্ট করা যায় কিংবা ইজিলি মেল্ট করা যায়। তো সেফলি বা ইজিলি মেল্ট করার শর্তটা কি? শর্ত হচ্ছে যে TD মাইনাস TM গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা আমি বুঝাতে চাইছি যে একটা ফাইবারের TD মানে হচ্ছে ডিকম্পোজিশন টেম্পারেচার। হ্যাঁ, ডিকম্পোজিশন, বুঝতে পারছো? এই যে কথা বলছে, বুঝতে পারছো কি না? TD মানে কি? ডিকম্পোজিশন টেম্পারেচার। TM মানে হচ্ছে মেল্টিং টেম্পারেচার। তাহলে একটা ফাইবার যত টেম্পারেচারে ডিকম্পোজ হবে, ঠিক আছে, আর একটা ফাইবার যত টেম্পারেচারে তাকে মেল্ট করা যাবে, এই দুইটা টেম্পারেচারের পার্থক্য হওয়া লাগবে অ্যাটলিস্ট 30 ডিগ্রি বা তার থেকে বেশি। আমি কি বোঝা গেছে? মানে এমন ফাইবারকে করতে পারবো, ধরো আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটা ফাইবারের ডিকম্পোজিশন টেম্পারেচার মনে করো 230 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার মেল্টিং টেম্পারেচার মনে করো 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুইটা পার্থক্য কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমি মেল্ট স্পিনিংয়ে ব্যবহার করতে পারবো, মেল্ট স্পিনিংয়ে আমি এটাকে তৈরি করতে পারবো। যদি এমন হইতো যে এটা 220 আর এটার এই গণনাঙ্ক হচ্ছে 200, তাহলে আমি পারবো না। তার মানে TD মাইনাস TM হচ্ছে 30 অথবা তার থেকে বেশি হওয়া লাগবে দুইটার পার্থক্য। যদি তার থেকে বেশি হয়, এই শর্তটা ফুলফিল করতে পারে, তাহলে কেবলমাত্র আমি এটাকে মেল্ট স্পিনিংয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো এরপর দেখো, মোল্টেন পলিমার ইজ পাম্পড থ্রু স্পিনারেট হুইচ সাবসিকুয়েন্টলি গেট কুলড অ্যান্ড সলিডিফাইড। ওই যে গেট কুলড মানে ঠান্ডা করা হয় এবং তাকে সলিডিফিকেশন করা হয়। ঠান্ডা করে কিভাবে? ঠান্ডা বাতাস প্রবাহিত করে। ঠিক আছে? কথা বুঝে গেছে? তো এবার আসো, এখানে আরো কয়েকটা প্রপার্টিজ আমি লিখছি, প্রপার্টিজগুলো আমি একবার একটু বলি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি বললাম যে ম্যাল্ট স্পানিয়ান ক্যান বি অফ এনি ক্রস সেকশনাল শেপ। তাহলে ম্যাল্ট স্পানিয়ানটা, এটা অবশ্যই নিচেও একবার আসছে, তো আমি এখানে যদি না পড়ি তাহলে আমি এর পরেরটাতে আসি। দেখো, কম্প্যাক্ট স্ট্রাকচার উইথ স্মুথ সার্ফেস, মানে ম্যাল্ট স্পিনিংয়ে যে ফাইবারগুলো পাবো তাদের স্ট্রাকচার থাকবে একেবারে কম্প্যাক্ট। এখন কম্প্যাক্ট যে থাকবে সেটা তুমি বুঝবা, আরও দুটো যদি আলোচনা করি তখন বুঝবা যে এটার স্ট্রাকচারটা যে কম্প্যাক্ট কেন থাকে। তো এখন আমি উত্তরটা দিচ্ছি না, যখন আমি ড্রাই স্পিনিং করাবো এবং ওয়েট স্পিনিং করাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে নিই, কম্প্যাক্ট স্ট্রাকচার উইথ স্মুথ সার্ফেস। হ্যাঁ, এবার দেখো এটার ফিচারগুলো কি। ফিচারগুলো হচ্ছে সিম্পল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। যত রকম স্পিনিং প্রসেস আছে কেমিক্যাল স্পিনিং, তার মধ্যে ম্যাল্ট স্পিনিং হচ্ছে সব থেকে সিম্পল প্রসেস, সব থেকে সিম্পল প্রসেস। এটা যে এতটা সিম্পল সেটা তোমরা ওই যে বাকি যে দুইটা যখন পড়াবো তখন বুঝতে পারবে। ঠিক আছে? ফিলামেন্টস উইথ অল পসিবল ক্রস সেকশন, যে বললাম যে এটা নিচেও লিখছি আমি, এই একই জিনিস, মানে এখানে আমি যে কোনো পসিবল ক্রস সেকশনের ফিলামেন্ট পাইতে পারি। যে কোনো পসিবল ক্রস সেকশন বলতে, যেমন আমি যদি মনে করো রাউন্ড শেপ চাই, রাউন্ড শেপ, আমি যদি মনে করো ওভাল শেপ চাই, ওভাল শেপের ক্রস সেকশন আমি পাইতে পারি। ওভাল শেপ ক্রস সেকশন, কথা বুঝতে পারছো? ক্রস সেকশন, ক্রস সেকশনটা বুঝো, যদি কাটি তাহলে ক্রস সেকশনটা কেমন হবে। আমি যদি মনে করি স্টার শেপ চাই, স্টার শেপ পাইতে পারি। আমি যদি টাই ওভাল চাই, টাই ওভাল পাইতে পারি, কোনো সমস্যা নেই। অনেক ধরনের শেপ আমি এখানে দিতে পারি। তো এখানে দিতে পারি, অন্য জায়গায় কিন্তু আমি আবার দিতে পারি না, কিছু সমস্যা আছে, সেগুলো আমরা পরে বোঝার চেষ্টা করবো। নো টক্সিক হ্যাজার্ড, তো টক্সিক হ্যাজার্ড যে নাই সেটাও তুমি বাকি দুটো স্পিনিং পড়লে তখন বুঝতে পারবে, কারণ বাকি দুটো স্পিনিং কিন্তু টক্সিক হ্যাজার্ড আছে, এখানে কিন্তু টক্সিক হ্যাজার্ড নাই। টক্সিক হ্যাজার্ড নাই কেন? নাই কেন? এখন তো উত্তর দিই নাই, বাকি দুইটা বলে তখন বুঝতে পারবো টক্সিক হ্যাজার্ড দেয়, কারণ আমি এখানে কিন্তু কোনো সলভেন্ট ইউজ করতেছি না, শুধুমাত্র এটাকে কি করতেছি। তো এটা এই পয়েন্টটাও, এটাও একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজের মতো। তো তুমি এটা ওই যে ড্রাই স্পিনিং এবং ওয়েট স্পিনিং পড়লে তখন ইজিলি পার্থক্যটা করতে পারবা। এরপর দেখো, সলভেন্টস নট রিকোয়ার্ড, কোনো ধরনের কোনো সলভেন্ট লাগে না, এই জন্য কোনো পিউরিফিকেশনের ঝামেলাও নেই। সলভেন্ট থাকলে যদি রাখতাম তাহলে পিউরিফিকেশনের ঝামেলা থাকতো, এখন কিন্তু পিউরিফিকেশনের ঝামেলাও নাই।
ভেরি হাই স্পিড, এই যে তোমাদেরকে বললাম যে স্পিড আসলে কত হয় তুমি চিন্তা করতে পারবে না। ভেরি হাই স্পিড আপ টু 10,000 মিটার পার মিনিট, প্রতি মিনিটে 10,000 মিটার। তো ক্যান ইউ ইমাজিন প্রতি মিনিটে 10,000 মিটার ভাবা যায়? প্রতি মিনিটে 10,000 মিটার কি ভাবা যায়? অনেক স্পিড হয়, হিউজ স্পিড। 1 মিনিটে 10,000 মিটার পর্যন্ত আমি ওয়াইন করে ফেলতে পারতেছি, বুঝতেছো এটা কথা কি বুঝতেছো? স্পিড কিন্তু কম না, অনেক স্পিড। হ্যাঁ, তারপর দেখো নট সুইটেবল ফর থার্মালি আনস্টেবল পলিমার। ডেফিনেটলি যে পলিমারগুলো থার্মালি আনস্টেবল সেগুলো কিন্তু এই সিস্টেমে তৈরি করা সম্ভব না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে পলিঅ্যাক্রিলাইনাইট্রাইল, যে পলিমারটা লাগে তোমার হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার তৈরি করার জন্য, সে পলিমারটা কিন্তু থার্মালি আনস্টেবল। সিনথেটিক সোর্স, বেশিরভাগ ক্ষেত্রে সিনথেটিক সোর্সগুলো কিন্তু আমরা সিনথেটিক সোর্সের যে ফাইবার সেগুলো মেল্ট স্পিনিংয়ে তৈরি করি, কিন্তু পলিঅ্যাক্রিলাইনাইট্রাইল কি আমরা মেল্ট স্পিনিংয়ে তৈরি করতে পারি না। কেন পারি না? সেটা থার্মালি আনস্টেবল ফাইবার। ঠিক আছে, তো এটার সর্বশেষ 2-4টা কথা আছে, সেখানে হচ্ছে এই যে এখানে একটা কথা বলি, এখানে ওয়াইন্ডিং এর কথা বললাম না, মানে ইয়ার্নটা এখন ওয়াইন্ডিং এ চলে যাবে আর কি। এখানে দুইটা জিনিস আছে, একটা তো পাম্পের স্পিড, পাম্পটা স্পিনারের দিয়ে সজোরে নিক্ষেপ করতেছে, আর এখানে ওয়াইন্ডিং স্পিড কত স্পিডে সে জড়াচ্ছে। তো সচরাচর ওয়াইন্ডিং স্পিডটা পাম্প স্পিড থেকে বেশি হয়, পাম্প স্পিড থেকে। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, পাম্প স্পিড যত ওয়াইন্ডিং স্পিডও যদি তা হয়, তাহলে তো তাদের মধ্যে সামঞ্জস্যটা থাকবে। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছো? ওয়াইন্ডিং স্পিড যা, আর যদি পাম্প স্পিডও তা থাকে, মানে আমি যত জোরে বের করতেছি ঠিক তত স্পিডে আমি আবার জড়াচ্ছি, তাহলে মাঝখানে কোনো গ্যাপ নেই। যদি ওয়াইন্ডিং স্পিড কম হইতো তাহলে কিন্তু মাঝখানে সুতা জমে যাইতো, ঠিক না? পাম্প স্পিড বেশি কিন্তু ওয়াইন্ডিং স্পিড কম, সুতা জমে যাচ্ছে। যদি উল্টাটা হয়, ওয়াইন্ডিং স্পিড বেশি, পাম্পের স্পিড কম, তাহলে সুতা ছিঁড়ে যাবে না, ছিঁড়ে যাবে না, সুতাতে টান পড়বে। টান পড়লে যে ছিঁড়ে যাবে বিষয়টা তো এমন না, টান পড়লে ছিঁড়ে যাবে। একটা পলিথিনের কথা চিন্তা করো তো, টানলে কি সাথে সাথে ছিঁড়ে যায়? লম্বা হয় না? তার মানে ছিঁড়ে যাবে, ডিফরমেশনে গেলে তখন ছিঁড়ে যাবে, মানে ছিঁড়ে যাওয়ার মতো টান দিলে। কিন্তু আমি যদি ওই পরিমাণ টান না দিই তাহলে সুতাটা কি হবে? লম্বা হবে, ড্রয়িং হবে। ড্রয়িং কি হবে? তোমরা তো এখন স্পিনিং পড়াচ্ছি, চাই তোমরা জাস্ট মনে রাখো ড্রয়িং হবে। সুতাগুলোতে কি পড়বে? টান পড়বে। তো সুতাগুলোতে টান পড়লে কি হয়, টান না পড়লে কি হয়, মানে ড্রয়িং যদি করি কি হয়, ড্রয়িং না করলে কি হয়, সেটা আমরা ড্রয়িং চ্যাপ্টারে পড়াবো। তারপরেও সামান্য একটু বলে রাখি, ড্রয়িং করলে সুতাগুলার ওরিয়েন্টেশন একেবারে সুপ্রিম লেভেলের হয়। মানে একটা সুতার মধ্যে বা একটা ফাইবারের মধ্যে যদি আমি ধরি যে অনেকগুলো ইন্ডিভিজুয়াল মলিকিউল আছে, তাহলে মলিকিউলগুলো একদম ক্রিস্টালাইনিটি অনেক হাই হয়, মানে তারা খুব খুব তোমার পারফেক্টলি ওরিয়েন্টেড থাকে। কথা বোঝা গেছে? যদি আমি টানি সুতাটাকে, আমি যদি একটু টানি, তো টানলে আরেকটা কাজ হয়, ডায়ামিটার কিন্তু একটু ছোট হয়ে আছে, ঠিক না? ঠিক কিনা? তো এটা তোমার কাছে মনে হচ্ছে টানার কারণে স্ট্রেংথটা কমতেছে, আসলে না, টানার কারণে স্ট্রেংথটা বাড়ে। তো আমি বলবো না করে 3-4টা বলে ফেললাম। দেখো, এই যে টানার উপর ভিত্তি করে কিন্তু এই যে 3 ধরনের সুতা হয় মেল স্পিনিংয়ে। টানার উপর ভিত্তি করে মেল স্পিনিং আমরা যে কোনো স্পিনিংয়ে পাইতে পারি। এই 3 ধরনের সুতা, একটা হচ্ছে লয়, LOY, একটা হচ্ছে ফয়, POY, একটা হচ্ছে ফয়, FOY। LOY মানে হচ্ছে লো ওরিয়েন্টেড ইয়ার্ন, পার্শিয়ালি ওরিয়েন্টেড ইয়ার্ন, ফুললি ওরিয়েন্টেড ইয়ার্ন। তো লয় কখন হয়? যখন 800 থেকে 1800, কার স্পিড? ওয়াইন্ডিং স্পিড। ওয়াইন্ডিং স্পিড যখন 800 থেকে 1800 মিটার পার মিনিট, তখন যে সুতাটা পাবো তাহলে সেটার ওরিয়েন্টেশন কিন্তু কম্পারেটিভলি একটু কম, সেটা হচ্ছে লো ওরিয়েন্টেড ইয়ার্ন। কিন্তু আমি বললাম যত টানবো তত ওরিয়েন্টেশন ভালো হবে। POY হচ্ছে পার্শিয়ালি ওরিয়েন্টেড ইয়ার্ন, তাহলে আমি যখন 2500 থেকে 4500 এই স্পিডে টানবো বা এই স্পিডে জড়াবো, ওয়াইন্ডিং করাবো, তখন কিন্তু টান আর একটু বেশি পড়বে। পাম্পের স্পিড কিন্তু ফিক্সড, পাম্পের স্পিড কিন্তু আমি বাড়াচ্ছি না। কথা বুঝতে পারতেছো? পাম্পের স্পিড বাড়াচ্ছি না, কিন্তু ওয়াইন্ডিং স্পিড বাড়াচ্ছি, তাহলে টান পড়তেছে না। তো যখন 2500 থেকে 4500, তখন টান আর একটু বেশি করবে। টান আর একটু বেশি পড়া মানে কি? আর একটু ওরিয়েন্টেশন বাড়বে, তখন সেটাকে আমি বলতেছি পার্শিয়ালি ওরিয়েন্টেড ইয়ার্ন। মানে আগে লো ছিল, কম ছিল, এখন কিছুটা হয়েছে পার্শিয়ালি। আর ফয় বললাম মানে ফুললি ওরিয়েন্টেড বললাম কখন? যখন 6000 থেকে বেশি, অর্থাৎ যখন ওয়াইন্ডিং স্পিড 6000 থেকে বেশি, তখন আমরা যে সূত্রটা পাবো সেটার ওরিয়েন্টেশন একেবারে সুপ্রিম লেভেলের, এবং সেটাকে আমরা বলতেছি ফুললি ওরিয়েন্টেড, পুরোপুরি ওরিয়েন্টেড ইয়ার্ন। ঠিক আছে?